দিকে দৌড়ালো। ওর পেছনে দুজনেই দৌড়াতে লাগলো। তাদের থেকে পালাতে ওর গায়ের কুয়োর দিকে দৌড় দিয়ে কুয়োর ভিতরে ঝাঁপ দিল নিজের রক্ষা করার জন্য। আমি ভালো করে জানি কেন মরেছে আমার বোন, আর তার মৃত্যুর দায় কার ওপর। তোর মৃত্যুর বদলা আমি তো নেবই আমার বোনের। প্রায় আধ রাত। এক তরুণ ছেলেটা হাতে একটা ব্যাগ ধরে হয়তো বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু তার মুখে একটা অদ্ভুত ভয় ছিল। সে তার পা দ্রুততর করে দিচ্ছিল। কিন্তু যেই সে গ্রামের কুয়োর কাছে পৌঁছালো, তার পুরো দেহ ঘামে ভিজে গেল। সে যেন চায় মুহূর্তেই চোখের পলকে গায়েব হয়ে যেতে। সে তার পায়ের গতি বাড়ালো, কিন্তু যেই সে কুয়োর কাছে পার হতে লাগলো, তার কানে কারো পায়েলের শব্দ শুনতে পেল। হালতু চালাল, তুই আই বালাকে টাল দে। হে প্রভু, রক্ষা কর, এখান থেকে নিরাপদে চলে যেতে পারি। একটু আওয়াজ হলো। আওয়াজ শুনে সে ভয়ে পায়ের ঠাঁই হারিয়ে ফেলল আর কাঁধে কিছু অনুভব করলো। সাহস করে পেছনে ঘুরে দেখল, ঘোমটা পরা একজন নারী তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভয়ে তার মুখ ভিজে গেল। তখন ওই নারী হাত বাড়িয়ে তার মুখের দিকে নিয়ে গেল আর এক ঝটকায় তার গলা মুড়িয়ে দিল। সে শক্তিহীন হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে লোকেরা ওখান দিয়ে গেলে কুয়োর সামনে অনেক মানুষ জমায়েত হয়েছে। এই ধ্বংসটা জানি না আর কাকে দিয়ে শেষ হবে। গত 2 মাসে এটা 5ম মৃত্যু। বলেছিলাম রাতে এখান থেকে কেউ যাবে না। যেতে হবে মানুষদের, আমাদের পশুদের, কাউকে ছাড়েনি এরা। আমার তো মনে হয় এটা সতী মাতার ক্রোধ। সতী আশ্রয় একটা জায়গা বানাতে হবে। দেবীকে প্রতিদিন ভোগ দেব, আর সূর্য ডুবার পর কেউ এখানে আসবে না। দেবীকে রাতে একটু বিক্রি হতে ভালো লাগে না। জীবন বাঁচাতে হলে এটাই করতে হবে। বিশ্বাস করা হয় গ্রামের কুয়ো আর নদীর ওপর সতী আশ্রয়ের জায়গা থাকে, যাদের দেবীর রূপ মনে করা হয়। গ্রামে যেসব দুর্ঘটনা হয় তার জন্য গ্রামবাসীরা কুয়োর ওপর সতী আশ্রয়ের একটা ছোট মন্দির বানিয়েছে, যার ভিতরে কোনো মূর্তি ছিল না। শুধু গ্রামের মানুষজন ওখানে দেবীকে ভোগ লাগাতে পারে। ওই মন্দির তৈরি করা হয়েছিল যাতে দেবীর ক্রোধ শান্ত হয়। কিন্তু তারপরও গ্রামের মাঝে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাগুলো বন্ধ হয়নি। এক রাত কালো কাপড় পরা এক মেয়ে, যার মুখ কালো শাল দিয়ে ঢেকেছিল, হাতে কালো রঙের একটি পটলি নিয়ে। সতী আশরার ভয়ে এখন রাতের বেলা কেউও কুয়োর কাছে ঘোরে না। তাই গভীর কালো অন্ধকার রাতে সে একা কুয়োর কাছে গিয়ে বসে। এবং কুয়োর ওপর একটু হলুদের কুমকুম ছড়িয়ে নিজের আঙুল দিয়ে কেটে রক্ত আরোপ করল, আর একটি তেলের প্রদীপও জ্বালালো।
তোমার বদলা পূর্ণ হয়েছে। তুমি এখন শান্ত হয়ে যাও। গ্রামবাসীদের আর মেরো না। যাদের মারতে হবে তাদের তুমি মেরে ফেলেছো। গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাগুলোতে 3 মাস কেটেছে। আর আজ থেকে 3 মাস আগে এক রাতে কালো কাপড়ে মুখ ঢেকে এক মহিলা রাত 2:30টায় কুঁয়োর পাশে এক যজ্ঞকুণ্ড জেলে বসেছিল। যজ্ঞকুণ্ডর কাছে একটা মোরগ ছিল, যার হাত পা আর ঠোঁট দড়িতে বেঁধে রাখা ছিল। একটি পুরুষ কঙ্কালের খোপড়ায় কোনো প্রাণীর রক্ত ভর্তি ছিল। সে ওই রক্ত বারবার যজ্ঞকুণ্ডে ছিটিয়ে দিচ্ছিল আর খুব ধীরে ধীরে কিছু মন্ত্র উচ্চারণ করছিল। তোমাকে জাগ্রত হতে হবে। তোমাকে জাগ্রত না করে আজ রাতে আমি এখান থেকে যাব না। বলি স্বীকার করো। সে বাঁধা মুরগিটা ধরে ধারালো ছুরির এক ঝটকায় গলার নালি কেটে দিল। তার আহুতি সে যজ্ঞকুণ্ডে অর্পণ করল। ঠিক তখনই একটা অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। রাতের নীরবতায় যেন কোনো গোপন আওয়াজ তাকে শোনা দিল। কুয়োর ভিতর থেকে যেন কারো আত্মা বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছে। সে ঘুরে দেখল ঘোমটা পরা এক মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। যাও আর তাদের শেষ করো। আমাকে আমার বদলা নিতে হবে। যাও। যেন সে তার আজ্ঞার অপেক্ষায় ছিল। ওকে এতটুকু বলতেই সে গ্রামটার দিকে এগিয়ে চলে গেল আর একটা বাড়ির সামনে গিয়ে থেমে দাঁড়ালো। দরজায় ঠক ঠক করার আওয়াজ হলো। এই সময় কে দরজায় ঠকঠক করছে? জানি না কে এসেছে, দেখতে হবে তো। ঠিক তখন দরজায় আবার ঠক ঠক করার আওয়াজ হলো। মঙ্গল দরজা খুলতে গেল। দরজার কাছে এখনো ধারাবাহিক ঠকঠকের আওয়াজ আসছিল। দাঁড়াও, আসছি, খুলছি তো। এখনো মঙ্গল অর্ধ ঘুমের মধ্যে ছিল, কিন্তু যেই সে দরজা খুলল তার চোখ বড় হয়ে গেল। তার সামনে ঘোমটায় ঢাকা সেই মেয়েটি দাঁড়িয়েছিল, কিন্তু মঙ্গল তাকে দেখার সঙ্গে সঙ্গে হাওয়ার ঝড় তার মুখ থেকে ঘোমটা সরে গেল। মঙ্গল যখন ওর মুখ দেখল, চিৎকার করে উঠল। ওর মুখ পুরোপুরি ফেটে গিয়েছিল আর চোখের পাতাগুলো একদম সাদা হয়ে উল্টে গেছে। মঙ্গল দ্রুত দরজা বন্ধ করতে লাগলো, কিন্তু দরজা বন্ধ হচ্ছিল না। ভয়ে ভয়ে সে ভিতরের দিকে দৌড়াতে শুরু করলো। তখনই ওই ভয়ঙ্কর মেয়েটা ওর গলা ধরে নিল আর এক ঝটকায় ওর গলা মুচড়ে দিয়ে দিল আর ওর মুখের মাংস ঝাড়তে লাগলো। ব্যথায় পুরো বাড়িতে ওর চিৎকার প্রতিধ্বনিত হলো। আর কিছুক্ষণ ওর কষ্টের চিৎকার শোনা গেল। সব কিছু একদম শান্ত হয়ে গেল। পরের সকাল যখন পরিবারের সবাই বাড়ি এলো, তখন তার এই অবস্থা দেখে তাদের পায়ের তলার মাটি সরে গেল। রাজেশ তার ভাইকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বিলাপ করছিল। এ কি হয়েছে? আমার ভাইকে তোমায় এত নির্মমভাবে কে মারলো ভাই? কে মারলো তোমায়? এখনো তো তোমার মরাটা বাকি। যত নির্মমভাবে তার মৃত্যু হয়েছে তার থেকেও বেশি নির্মমভাবে এখন তোমাকে মারা হবে। সে গ্রামবাসীর সঙ্গে গিয়ে তার ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করল। রাতে সে তার ভাইয়ের ছবি সামনে রেখে হাত ধরে কাঁদছিল।
কেঁদো না ছেলে, ঈশ্বর আমাদের জীবনে এমন দুঃখই লিখে দিয়েছে। আগে আমার বড় ছেলে চলে গেল, আর এখন মঙ্গল। জানি না কে আমাদের বাড়িতে অভিশাপ দিয়েছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই থাকে। মঙ্গলের মৃত্যু সাধারণ মৃত্যু নয় মা, কেউ ইচ্ছাকৃতভাবে তাকে মেরেছে। তুমি কি তার অবস্থা দেখেছো? তার মুখ থেকে পুরো মাংস ছিঁড়ে গেছে। আমি আর ওটা স্মরণ করতে চাই না মা, কিন্তু যেই আমার ভাইয়ের সাথে এমন করেছে আমি তাকে খুঁজে বের করব। তাকে ছাড়বো না মা, আমি ছাড়বো না তাকে। এর দুজনের চোখের জল থামছেই না। 13 দিন পর মঙ্গলের সব শেষ ক্রিয়াকলাপ শেষ হলো। বাড়িতে একদম নীরবতা। রাজেশ মায়ের ঘরে গোদা বিছিয়ে শুয়েছিল। তখন রাত প্রায় 3টে বেজে গেল। দরজায় সেই ঠক ঠক আওয়াজ শুনল। ওই আওয়াজে রাজেশের ঘুম ভেঙে গেল। ঘড়িতে সময় দেখল, আর অবাক, এত রাতে বাড়িতে কে আসলো? আবার দরজায় ঠক ঠক শব্দ হলো। মায়ের ঘুম ভাঙতে পারে বলেই রাজেশ চিন্তা না করে দরজা খুলতে গেল, কিন্তু ঠিক তখনই সে দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিল সেই ঘুমটা পড়া মেয়ে। সে নিজের মুখ থেকে ঘুমটা সরিয়ে সরাসরি রাজেশের গলার দিকে হাত বাড়ালো। এক টুকুরে তার গলা মুড়ে ফেলে দিল। রাজেশ তখনই নির্ঝল হয়ে মাটিতে পড়ে গেল। চিৎকার করারও সময় পেল না সে। পরের দিন তার শেষ কৃত্যের অনুষ্ঠান হলো, কিন্তু এখানেই শেষ হয়নি। রাজেশের মৃত্যুর 13 দিনের মধ্যেই শেষকৃত্য শেষ হতেই পরের দিন বাড়ির উঠোনে তার মায়ের মৃতদেহ পাওয়া গেল, যার মুখের মাংস যেন কোনো বর্বর দানব কুৎসিতভাবে ছিঁড়ে নিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো, এখন তাদের বাড়িতে আর কোনো উত্তরাধিকারী বা সদস্য বেঁচে নেই যারা তাদের কাজ সামলাতে পারে। জানি না তাদের পরিবারের ওপর কি চোখ লেগেছে। 3 শিশুই মারা গেছে, রাধাও মারা গেছে। এই 3 জনের মৃত্যু মোটেই সাধারণ নয়। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পুরো গোত্রকে শেষ করে দিয়েছে। না হলে এমন হাসি খুশি পরিবার এভাবে শেষ হতে পারে না। মানুষের ভিড়ে কালো কাপড় পরা, মুখ ঢাকা এক মহিলা দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে এখন একটা চিন্তার ছাপ ছিল, যেন এমন কিছু ঘটে গেছে যা সে নিজেও বুঝতে পারছে না, ভাবতেও পারেনি। এসব কি হচ্ছে? ও তো শুধু ওই দুজনকে মারতেই চাচ্ছিল, ওকে কেন মেরে দিল? কোথাও কিছু ভুল হয়ে গেল নাকি? মাঝরাতে কালো কাপড় মাথায় দিয়ে ও আবার হাতে পটলি নিয়ে কুয়োর দিকে এগোতে লাগলো। কিন্তু তখনই ও দেখল কুয়োর কাছে একজন মানুষ সাইকেলে যাচ্ছে, কিন্তু হঠাৎ পায়েলের শব্দ শুনেই এবং সামনে মুখ ঢেকে থাকা ওই মেয়েটি এসে পড়ল। ভয়ে সেই লোক সাইকেল থেকে পড়ে গেল। ওর দিকে এগিয়ে গিয়ে ওর শরীরের মাংস খারাপভাবে ছিঁড়ে দিল। ওর চেঁচামেচির আওয়াজ গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। শোনা গেল গুঞ্জন। কালো পোশাকে ঢাকা মায়ার মাথা ঠেকেই গেল। সে সঙ্গে সঙ্গেই ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করল। ভয়ের কারণে তার পুরো শরীর কাঁপছিল, আর কণ্ঠস্বর খিঁচড়ে সে বারবার চেষ্টা করল ওকে শান্ত করার, কিন্তু গ্রামে মৃত্যুর সংখ্যা কমার বদলে দিন দিন বাড়ছিল। এই দুর্ঘটনাগুলোতে 3 মাস পার হয়ে গিয়েছিল। মায়া আর কাউকে নিজের চোখের সামনে বলি দিতে দেখতে চাইছিল না। তাই আজ তার শান্তির জন্য
মায়া কুয়োর কাছে বসে যজ্ঞ করছিল। তোমার বদলা সম্পূর্ণ হয়েছে, তুমি এখন শান্ত হয়ে যাও। গ্রামবাসীদের মেরে ফেলো না, যাদের মারতে হয়েছে তাদের তুমি মেরে ফেলেছো। এখন কেন তুমি গ্রামবাসীর বলি দিতে চাইছো? ঠিক তখনই হঠাৎ খুব ঝোড়ো হাওয়া বয়ে গেল, যেন কেউ তাকে তার উপস্থিতির অনুভূতি করাতে চাইছে। কুয়োর মণ্ডপে জ্বলছে যে দীপকটা হাওয়ার ঝোঁকে নিভে গেল এবং তার চারপাশে পায়েল বাজার আওয়াজ শোনা গেল। সে পেছনে ফিরে দেখল তখনই সেই মেয়ে তার সামনে দাঁড়িয়েছিল। তার মুখ থেকে ঘোমটা সরিয়ে ফেলা হয়েছে আর তার ভয়ঙ্কর মুখ রাগে শুধু তাকিয়ে আছে ওর দিকে। দেখো, তোমাকে শান্ত হতে হবে। তুমি তোমার ছোট বোনকে এইভাবে মারতে পারবে না। আমি তো শুধু তোমার বদলা নেওয়ার জন্য তোমাকে জাগিয়ে তুলেছিলাম। তুমি কেন অন্যদের প্রাণ নিচ্ছ? ওরা তোমার সঙ্গে যা করেছে তার প্রতিশোধ তো তুমি নিয়েছো, তাই না? আজ থেকে 4 মাস আগে একটা গ্রামে একটা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। বাড়ির বড় ছেলের বিয়ের কিছুদিন পরই তার মৃত্যু হয়েছিল। বাড়িতে 2 তরুণ ছেলে ছিল, যাদের চোখ পড়েছিল তাদের বিধবা তরুণ ভাবিটির ওপর। লিমা তার স্বামীর মৃত্যুর দুঃখে নিজেকে ঘরেই আটকে শুধু কেঁদেই যাচ্ছিল। তখনই দরজায় জোরে জোরে টোকা পড়ল। সেই টোকা শুনে লিমা হঠাৎ চমকে উঠল আর দেয়ালের দিকে সরতে লাগল। দরজা খুলল না। তখন হঠাৎ 2 জন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। এতক্ষণ ধরে আমরা দরজায় টোকা দিচ্ছি, তুই বুঝিস না? হ্যাঁ, তুই কি ভেবেছিলি দরজা না খুললেই আমরা ভিতরে ঢুকতে পারবো না? হ্যাঁ, এরকম করো না। আমি তো তোমাদের ভাবি। ভাবি মানে মায়ের মতো হয়। ভাবো তো কিছু। চুপ, একদম চুপ। তুই এই বাড়ির বউ। এখন আমাদের ভাই তো মারা গেল, এখন তোর উপর আমাদেরও তো কিছু অধিকার আছে না? এবার নিজের ওই চোখের জল বন্ধ কর। ওরা 2 জন যেন কোনো শয়তানের মতো হাসতে হাসতে লিমার দিকে এগোতে লাগলো। লিমা নিজে তার সম্মান নিজের হাতে নষ্ট হতে দিতে পারেনি। সে ওদের ঠেলা মেরে বাইরে দিকে দৌড়ালো। ওর পেছনে 2 জনেই দৌড়াতে লাগলো। তাদের থেকে পালাতে ওর গায়ের কুয়োর দিকে দৌড় দিয়ে কুয়োর ভিতরে ঝাঁপ দিল নিজের রক্ষা করার জন্য। ও তো কুয়োর মধ্যে ঝাঁপ দিল ভাই। আরে এখন ঝাঁপ দিল তো দিল, দ্রুত এখান থেকে বেরিয়ে যাও, না হলে কেউ দেখলে তো হয়। তার মরার দোষটা আমাদের ওপরই পড়বে। আমি ভালো করে জানি কেন মরেছে আমার বোন, আর তার মৃত্যুর দায় কার ওপর। তোর মৃত্যুর বদলা আমি তো নেবই আমার বোনের জন্য। মায়া আগেই তার বোনের আত্মাকে জাগিয়ে তার মৃত্যুর বদলা নিয়েছিল, কিন্তু যেই তান্ত্রিক পদ্ধতিতে সে তার বোনের আত্মাকে জাগিয়েছিল সেটা শান্ত করা এখন তার জন্য অসম্ভব হয়ে গেছে। সে তার ঘরে দুশ্চিন্তায় বসেছিল। তখন রাত প্রায় 1:30টায় কেউ তার দরজায় কড়াকড়ি দিল। মায়া দরজাটা খুলতে গিয়ে দেখল ঘোমটার ভেতর থেকে সেই আত্মা এখন তার সামনে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে মায়ার গায়ের লোম জেগে উঠল। তুমি না না, দেখো, তুমি আমাকে মারতে পারবে না। আমি তো তোমাকে জাগিয়ে তুলেছিলাম যাতে তুমি তোমার মৃত্যুর বদলা নিতে পারো। খুশি আসো। মৃত্যুর পর আত্মা কারো নিজের হয় না। মায়া তাকে জাগ্রত করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই তার মৃত্যুর কারণ হয়ে গেল। সে তার হাত বাড়িয়ে মায়ার গলার দিকে নিয়ে গেল এবং এক ঝটকায় মায়ার গলায় মোচড় দেয়।
মায়ার কিছু শেষ চিৎকারের পর সব কিছু একদম শান্ত হয়ে গেল। শোনা যায় গ্রামের মানুষগুলো ভয় পেয়ে পুরো গ্রামই ফাঁকা করে অন্য কোনো জায়গায় চলে গেছে, কিন্তু লাল ঘোমটা পরা সেই আত্মা আজও ওই গ্রামে ঘুরে বেড়ায়, আর যার সামনে আসে তাকে সে মেরে ফেলে। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।